রেগুলার প্র্যাকটিস লয়ার শহীদ সাইফুল ইসলাম আলিফ, যাকে আদালত প্রাঙ্গণের পাশ থেকেই ছিনিয়ে নিয়ে নির্মমভাবে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে, আজকের চট্টগ্রাম বার কাউন্সিল মিলনায়তনে দাঁড়িয়ে তাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা জুলাই বিপ্লব পূর্ব উত্তর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, জুলাই বিপ্লব আমাদের স্মৃতির একটি বেদনার নাম। জুলাই বিপ্লব আমাদের স্মৃতিতে একটি অনুপ্রেরণার নাম। জুলাই বিপ্লব যে রক্ত ঝরিয়েছে পৃথিবীর ইতিহাসের খ্যাতনামা বিপ্লবগুলোর মধ্যে একটি ব্যতিক্রম। আমরা যখন সেই বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ, কিন্ডার গার্ডেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল বয়সের, ধর্ম, মতের এবং বিভিন্ন সেক্টর এবং পর্যায়ের মানুষের ইনক্লুসিভ পার্টিসিপেশনে এই বিপ্লবকে স্মরণ করি। এখানে যেমনি জীবন দেয়া, রক্ত দেয়া, সন্তান হারানো মায়ের কান্না আছে, সেটা বেদনার হলো। এই বিপ্লবের মাঝে আছে সাহসিকতা, স্যাক্রিফাইসের সর্বোত্তম নজরানা পেশের দৃষ্টান্ত, যে রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে। এই বাংলাদেশ 53 বছরের শাসনকাল কেমন ছিল, স্বাধীনতার পরে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছিল সেটা আমরা কাজে লাগাতে পারি নাই। গণতন্ত্র পাই নাই, পেয়েছি বাকশাল। আমরা অর্থনৈতিক সমৃদ্ধি পাই নাই, তলাবিহীন জড়ি। আমরা সততা, নৈতিকতা পাই নাই, পেয়েছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। প্রতি পদে পদে গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, উন্নয়নের চাকা ব্যাহত হওয়ার ইতিহাসই হচ্ছে বিগত 53 বছরের বাংলাদেশের ইতিহাস। বাকশাল কায়েমের মধ্য দিয়ে যেমন বাংলাদেশ পথ হারিয়েছিল, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে 91 সালে জাতি আবার পথের দিশা পেয়েছিল। কিন্তু দুঃশাসনের কবলে পড়ে, দুর্নীতি, বেকারত্বের করাল গ্রাসে পড়ে বাংলাদেশ 28 অক্টোবরের লগি বইটার সেই নিত্য অনুষ্ঠান মানুষের মৃত লাশের উপর এই জঘন্য বর্বরতার মধ্য দিয়ে যে অপশাসন এসেছিল, ধারাবাহিকতায় 16টি বছরে 1.5 যুগের বেশি সময় বাংলাদেশ আবার পথ হারিয়েছিল। গুম, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন, জুডিশিয়াল কিলিং, মানুষের ভোটাধিকার হরণ, রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি কাঠামোকে যে ধ্বংস করা হয়েছে, কার্যত বাংলাদেশ অঘোষিতভাবে আধিপত্যবাদের কবলিতে পরিণত হয়েছিল। স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা আশাহত হয়েছিলাম। সেই জায়গায় আমার বাংলার দামাল ছেলেরা দীর্ঘ 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনের পটভূমির উপর দাঁড়িয়ে জনগণের ভিতরে যখন স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ, ফেসিবাদের বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি হয়েছিল,
এই আন্দোলন একটি গোলাবারুদের মতো কাজ করেছে, পুরো জাতি প্রজ্বলিত হয়েছে। 16 তারিখ আবু সাইদ নিরস্ত্র মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদের এই মৃত্যু বা শাহাদতের ঘটনায় আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে, নতুন গতি সঞ্চার করেছে। সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন জায়গায় যখন প্রচারিত হচ্ছিল, আন্দোলনের মুখে 16 থেকে 18 তারিখ পর্যন্ত এটা চলছিল। শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা তখন তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করে দম্ভের সাথে বলেছিল, শেখের কন্যা পালায় না। ডকুমেন্ট কি আছে? আছে, ছবি কথা বলে। তাহলে তিনি আজকে না পালিয়ে কোথায় আছেন? আপনারা বলেন, তিনি পালান না, তাহলে তিনি কোথায় লুকিয়ে আছেন? ইতিহাসে দুটি পলায়নের ঘটনা আছে। একটা পলায়ন হয়েছিল সেই বখতিয়ারের ঘোড়া কবি আল মাহমুদের, পড়েন নাই? লক্ষণ সেন পালিয়েছিল, আর এই বাংলার দ্বিতীয় দৃষ্টান্তে স্থাপন করেছে শেখ হাসিনা 5ই আগস্ট। একই সময়ে দুইজনে খাবার টেবিল ছেড়ে পালিয়েছে। তাহলে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু জাতিকে একটি বিপ্লব, সাফল্য, দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, সময় কম। এজন্য আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। তার চাইতে বড় কৃতিত্ব দিচ্ছি আমরা মহান আল্লাহকে। 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত কেউ বলতে পারেন নাই যে আসলে হাসিনার পতন হবে কিনা। বলতে পেরেছেন? পারেন নাই। তবে এটা বলেছেন 24-এর নির্বাচনের পরে মনে হয় হাসিনার মরণ পর্যন্ত আর জাতির মুক্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা পারেন কিনা? ফাআলুল লিমা ইউরিদ। তিনি যেটা ইচ্ছা করেন সেটা তিনিই মাত্র করতে পারেন। তার নাম কে? তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আর আমাদের তরুণরা নেতৃত্বে ছিল, এদেশের সকল শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। দেখলে কি প্রমাণিত হয়েছে? ইতিহাসের বাঁকে বাঁকে, ইতিহাসের বাঁকে বাঁকে সকল সময়ে ব্রিটিশ আমল থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। করেছে? যখন জেগে ওঠা উচিত, এই জাতি জেগে উঠেছিল এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায় করেছে প্রতিটি সময়। 69, 52-এর ভাষা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান আর জুলাইয়ের অভ্যুত্থান তার সাক্ষী। 71-এর স্বাধীনতা, সবকিছু মিলেই প্রতিটি সময়ে জাতি জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হয়েছে, সবল হয়েছে। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ বক্তৃতা দিতে পারছি না। আজকে আপনাদেরকে সজাগ করতে চাই। জনগণ কেন ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে? যখন তাদের অধিকারের উপর আঘাত করা হয়েছে তখন। আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে আমাদের সন্তানরা, আমাদের যুবক, আবার বৃদ্ধবনিতা সবাই একসাথে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে জাতির মধ্যে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে, সেটা হচ্ছে
আমরা আর বিগত দিনের মতো পাতানো নির্বাচন চাই না। আমরা বিগত দিনের মতো ভোটাধিকার হারাতে চাই না। আমরা বিগত দিনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার সিলেকশনের নির্বাচন চাই না। কি চান আপনারা? আপনারা কি সিলেকশন চান না ইলেকশন চান? জীবন রক্ত কি আপনারা সিলেকশনের জন্য দিয়েছেন না ইলেকশনের জন্য দিয়েছেন? একথা বলার অর্থ কি? 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে। সংসদের দক্ষিণ প্লাজা বিকালের আসর বসে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই প্রক্লেমেশন ঘোষণা করেছেন, ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র পুরো জাতিকে হতাশ করেছে। কারণ এই ঘোষণাপত্র প্রতিক্রিয়ায় পরদিন বাংলাদেশের একটি দল শুধু অভিনন্দন জানিয়েছে, আর সকল দল বলেছে একটি ঘোষণাপত্র দিয়েছে এটা ইতিবাচক। তবে এর মধ্যে ওটা নাই, এটা নাই, ওটা নাই, সেটা নাই, মূল বিষয়গুলি এড়িয়ে যাওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র ব্রিটিশ কলোনি মুক্ত হয়েছে 47 সাল। 47 শব্দটি উল্লেখ নয়। ইতিহাস বিকৃতি কি হয়েছে? হয়েছে কিনা বলেন? বাংলার ভাষা আন্দোলনের উল্লেখ নাই। ইতিহাস কি ঠিক আছে? 69-এর গণঅভ্যুত্থানের উল্লেখ নাই। ইতিহাস কি ঠিক আছে? একজন বলতেছিল, তোমার বাবা যদি না থাকে তুমি কোত্থেকে আসলা, আর তোমার যদি দাদা না থাকে তোমার বাবা কোত্থেকে আসলা। তাহলে ইতিহাসের ধারাবাহিকতা এবার বিরচিত হবে। সেখানে নাই। এই ঘোষণাপত্রে বাংলাদেশের মানুষ 28 অক্টোবরের যে বর্বরতা দেখেছে সেটার উল্লেখ নাই। যে 1/11-এর মধ্য দিয়ে বাংলাদেশে ক্রাইসিস তৈরি হয়েছে, তার আগের এই বর্বর ঘটনা ছিল 1/11-এর প্রেক্ষাপট তৈরির মূল কারণ। সেই ঘোষণাপত্রে নেই। এবং মিথ্যাচার করা হয়েছে। জাতিসংঘ বলেছে 1400 মানুষকে খুন করা হয়েছে। আর ঘোষণাপত্র খোলেন, আপনাদের মোবাইলে চার্জ দিলে আসবে, 1000কে হত্যা করা হয়েছে। আপনারা কি এটা মানবেন? কোনটা মানবেন? ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছে 1000 মানুষ খুন করা হয়েছে, আর জাতিসংঘ যখন তার তথ্যপত্র দিয়ে রিপোর্ট করে 1400-র অধিক লোক হত্যা করা হয়েছে। তাহলে আমার বাংলাদেশের ইতিহাস বিকৃতি যারা করেছিল তারা আজ কোথায়? তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমাদের প্রজন্ম টু প্রজন্ম মিথ্যা শেখানো হয়েছে। তাহলে জুলাই ঘোষণাপত্রকে আবার মিথ্যা ইতিহাস শেখানো হবে যদি এটা হয়। এই জন্য আমরা বলেছি এই ঘোষণাপত্রের যে অপূর্ণাঙ্গতা আছে এটাকে পূর্ণতার লোক দান করুন। পূর্ণতার রূপ যদি আপনি না দেন তাহলে আমরা মনে করব এই ঘোষণাপত্রের মাঝে জনাকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাত করা হয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা পরদিনেই বলেছি প্রতিক্রিয়া, এটা ইনকমপ্লিট ঘোষণাপত্র, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় নেই। সেকেন্ড কথা, এই সরকার ক্ষমতায় এসে দায়িত্ব গ্রহণের পরপরই তারা বলেছিল আমাদের 3টি কাজ। কয়টি কাজ? 3টি কাজ। মুখস্থ নেই আপনাদের? আছে? প্রতিদিন তো তারা বলেছে। একটা হলো সংস্কার, দ্বিতীয় হলো গণহত্যার বিচার, তৃতীয় কি বলেছিল? ইতিহাসের সেরা নির্বাচন। ভাইরা আমার, বিশেষণ ছাড়া বলবেন না, ওনারা যা বলেছেন সেটাই বলেন। ইতিহাসের সেরা নির্বাচন।
তিনি ইলেকশন কমিশনেও একটা চিঠি দিয়েছেন, সেখানে শব্দের চমৎকার ফুলঝুরি আছে। কারো পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমারও শিক্ষক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর একটি নির্বাচন করার জন্য ইলেকশন কমিশনকে বলেছে। আমরা স্পষ্ট বলতে চাই, সংস্কার ছাড়া নির্বাচনকে শান্তিপূর্ণ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে? হবে না। আপনারা কথা দিয়েছেন জাতিকে, সুষ্ঠু নির্বাচনের জন্য এই তিনটি জিনিস লাগবে। নাম্বার 1 সংস্কার, 2 নম্বর গণহত্যা, 3 নম্বর হলো নির্বাচনের উপযুক্ত পরিবেশ। তিনটির কোনোটাই বাংলাদেশে বিদ্যমান আছে? নাই। কেন নাই? 2 মাস ওনারা সংস্কার করেছেন 2 পর্বে। প্রত্যেকটি সংস্কারের মিটিং আমি ছিলাম। 166-র মধ্যে 65টা। আরেকজন মেম্বার ইন্টারনালি বলেছেন আমাকে 85টা। প্রথম পর্বে ঐক্যমত হয়েছে, বাংলাদেশের 33টি রাজনৈতিক দল ছিল। দ্বিতীয় পর্বে সংস্কারের আয়োজন হয়েছে, ওই 85 বা 65টা ছাড়া মেজর মৌলিক সংস্কারের জায়গায় 19টিতে ঐক্যমতে পৌঁছেছি আমরা। তবে একটি দল 7টি মৌলিক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। 19টার মধ্যে যদি 7টি বাদ দেন কয়টা থাকে? 12। আমি একটু অঙ্কে দুর্বল, আমরা একটু আমাকে সাহায্য করেন। 19টার মধ্যে যদি আপনি 7টা ডিসেন্ট দেন, তাহলে সেখানেও 12টা আছে। শেষ দিন আমরা বলেছি, যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো যেন আইনি কাঠামোয় আনা হয় এবং আইনি ভিত্তি রচনা করে তা দ্রুত বাস্তবায়ন করে নির্বাচনে যাওয়া হয়। কিন্তু একটি দল বলল, না, এটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে থাকবে, পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে এটা আইনি ভিত্তি দেবে। ভাইরা আমার, আইনি ভিত্তিকে চান? আইনি ভিত্তি চান না? চান? কয়জন চান না? কেউ হাত তুলে না। বুঝেছেন না? না বুঝে বলতেছেন, হাত তো কেউ তুলতেছেন না। 90-এর গণ অভ্যুত্থানে 3 জোটের রূপরেখা মনে আছে? নির্বাচন অনুষ্ঠান ছাড়া আরো অপরাপর যে সংস্কার ছিল, কোনোটাই বাস্তবায়ন হয়েছে? ক্ষমতায় কারা ছিল? যারা ছিল তারাও আবার এই কথা বলছে। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের আগে আইনি প্রক্রিয়ায় আনুন, তারপরে নির্বাচন হবে, সে নির্বাচনে আমরা সবাই যাব। কথা শেষ করব। তাহলে কি দাঁড়ালো? সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। এই সরকারকে বাস্তবায়ন করতে হবে আইনি প্রক্রিয়ায় রূপ দিয়ে, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। কালো টাকা, সন্ত্রাস, লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের নিরপেক্ষতা সবকিছু নিশ্চিত করতে হলে অবশ্যই ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে যেভাবে পিআর পদ্ধতি নির্বাচন হয়, সে পদ্ধতি নির্বাচন আনতে হবে। তাই আসুন, আমি যে কথা বলে শেষ করতে চাচ্ছি, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সে ঐক্যকে সুদৃঢ় রেখে প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথে নামতে হবে। আমরা অলরেডি আন্দোলন শুরু করেছি রাজপথে। চট্টগ্রাম বীর চট্টলার সংগ্রামী ইতিহাস সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন এবং আমাদের এই ভোটাধিকার আপনারা আদায় করুন। এখানে যদি কোনো ষড়যন্ত্র হয়, আবার ভোট কেন্দ্র রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।